এবং আমাদের জামুরিয়ার ক্যান্ডিডেট শ্রী তাপস রায় এবং কুলটির জনপ্রিয় এমএলএ ডক্টর অজয় পোদ্দার মহাশয় এবং 2000 রাজ্য নেতা শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়, রাজ্য নেতা শ্রী জিতেন্দ্র তিওয়ারি মহাশয় এবং বারাবণী থেকে কন্টেস্ট করা আমাদের অরিজিৎ রায় মহাশয়। এরপর আমি আগ্রহ করব শ্রী জিতেন্দ্র তিওয়ারি মহাশয়কে প্রেস কনফারেন্স শুরু করার জন্য। নমস্কার। নমস্কার। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের দল ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক পার্টি। তারা মোদিজির মাটি আসানসোলের ভূমিপুত্র শ্রী সুরেন্দর সিংজি আলওয়ালিয়াকে আমাদের দলের প্রার্থী করেছে। আপনারা জানেন যে আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমাদের দলে এই স্বাধীনতা আছে যে একটা বুথ লেভেলের কর্মীও নির্বাচনের সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের কাছে আবেদন করতে পারে। এই অধিকার আমাদের দল সবাইকে দিয়েছে। আসানসোলেও আমরা সবাই, আমিও নিজে চেয়েছিলাম যে আমাকে দল প্রার্থী করুক, আমি আবেদন করেছিলাম। কৃষ্ণেন্দু মুখার্জি উনিও আবেদন করেছিলেন, ডক্টর পোদ্দার উনিও আবেদন করেছিলেন, আমাদের জেলা সভাপতি হয়তো তলে তলে করেছিলেন, অনেকে করেছিল। কিন্তু আমাদের দলের বৈশিষ্ট্য হলো যে একবার যখন দল কাউকে প্রার্থী নির্বাচন করে দিচ্ছে, সে মুহূর্ত থেকে প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর থেকে কে কি চেয়েছিলাম, আমাদের ব্যক্তিগত কার কি ইচ্ছা বাসনা ছিল, সবটাই আমরা ভুলে যাই। দল যেটা বলে সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আমাদের উপর বর্তায়। এবং এই নির্বাচনেও আসানসোলের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে আসানসোলের মানুষ বারবার চেয়েছিল যে এমন এক ব্যক্তিকে আসানসোল থেকে এবার প্রার্থী করা হোক যিনি আসানসোলের মাটির গন্ধ বোঝেন, আসানসোলের সমস্যার কথা বোঝেন এবং তার সঙ্গে সঙ্গে তার সংসদীয় জীবনে এমন অভিজ্ঞতা থাকবে যাতে তিনি আসানসোলের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। এবং এই বিভিন্ন আসানসোলের মানুষের দাবি মাথায় রেখেই আমাদের দল, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আসানসোলের ভূমিপুত্র 35 বছরে যার পার্লামেন্টারি লাইফ আছে তাকে আসানসোলে প্রার্থী করে পাঠান। এবং তারপর থেকেই আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছি এবং নির্বাচনী কাজ করছি। প্রচারে আমরা গিয়ে দেখছি মানুষের ব্যাপক সাড়া এবং যে দাবি আসানসোলের মানুষ করেছিল, বিভিন্ন চেম্বারে প্রতিনিধিরা দাবি করেছিলেন যে ভূমিপুত্র চাই, লোকাল ক্যান্ডিডেট চাই, এবং তাদের দাবিকে যেহেতু আমাদের দল মর্যাদা দিয়েছে, ন্যাচারালি আমরা একটু অ্যাডভান্টেজে অবস্থায় আছি, কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি আসানসোলের মানুষের আবেগকে মর্যাদা দিয়েছে। এবং বিভিন্ন অঞ্চলে যখন আমরা প্রচারে যাচ্ছি, মানুষের যেভাবে স্বতঃপ্রুত নিজে যেভাবে এগিয়ে আসছে, 12টার সময় 1টার সময় 45 ডিগ্রি 46 ডিগ্রি সেন্টিগ্রেডে যেভাবে বয়স্ক মহিলারা ঘর থেকে বেরিয়ে আসছেন, ফুল ছুটছেন, কথা বলতে চাইছেন ক্যান্ডিডেটের সঙ্গে, কেউ দেখা করতে চাইছেন, এটা দেখে আমাদের মনে হচ্ছে নির্বাচনে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনের দিন অবধি কোনো শৈথিল্যের কোনো স্থান থাকে না। স্বাভাবিকভাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে অনেকবার দাবি আসছিল যে বিজেপির তো প্রচার করছে, কিন্তু আমাদের প্রেসের লোকেরা অনেক কথা বলতে চাইছি ক্যান্ডিডেটের সঙ্গে, সবার সঙ্গে আমাদেরকে সময় দিচ্ছেন না, আমরাও একটু কথা বলতে চাই, আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে, প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। স্বাভাবিকভাবে আপনাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়েও আজকে আমরা আমাদের প্রেস মিট ডেকেছি এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা একে একে সে প্রশ্ন করতে পারেন। সমস্ত প্রশ্নের জবাব আমাদের ক্যান্ডিডেট, বাকি যারা আছেন তারা, আমরা সবাই আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার আমরা চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকবে তাহলে অলরেডি আমাদের বলবেন। আপনি বলেছিলেন 7-8 দিন সময় দিন, এলাকা ঘুরুন, তারপর কি কি সমস্যা উঠে আসতে পারে সেই ধরনের আপনি মানুষের সঙ্গে কথা বললেন, প্রত্যেকটা এলাকায় গেলেন। কি মনে হলো যে কি কাজ হয়নি, প্রয়োজন আছে সবচেয়ে বেশি? বিধানসভা ভিত্তিক না, বিধানসভা ভিত্তিক নয়, এটা গ্রামীণ আর মিউনিসিপ্যাল এরিয়া, বিধানসভা ভিত্তিক বলে কিছু নাই। নমস্কার।
আপনারা উদ্বিগ্ন, বিনা মাইকে বলুন। ভলিউম কম করো, উদ্বিগ্ন ছিলেন অনেক কিছু জানার জন্যে। সবচেয়ে বেশি আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে নানা রকমের খবর আসছিল বা পুরনো ভিডিওগুলোকে নতুন করে রিফার্বিশ করে পেশ করা হচ্ছিল, তারপর ঘোরানো হচ্ছিল যাতে কি এক অন্যর উপরে আক্ষেপ আসে। আর এই যে টিমটা বসে আছে, এই মোদিজির যে টিম ইন্ডিয়া যেটা বসে আছে, তার মধ্যে একটা ভাঙনটা দেখানো যেতে পারে, তার চেষ্টা চলছে। তো তার মধ্যে অনেক কনসালটেন্টরাও আছেন, অনেক সংস্থাও আছেন যারা চান যে কি মোদিজির এই ভোটটা কিভাবে বিভ্রান্ত করা যায়। যেমনি 3 দিন আগে ছড়িয়ে দেওয়া হলো যে আমার বোতাম নাকি মানে ভোটিং বাটন 4 নম্বর আছে। যারা জানে না, ফর্ম 4 7A হতে পারে না। ইভিএম এর ব্যালট পেপারের যে ফরম্যাট আছে সেটা 7A, ফর্ম 7A, যেটা 29 তারিখ এসেছে। আফটার দি উইথড্রল ডেট ইজ ওভার। আর যেটা স্ক্রুটনি পর ফর্ম 4 এসেছিল সেটা সার্কুলেট করে সমস্ত দলের লোক ঘরে ঘরে গিয়ে প্রচার করতে শুরু করলো যে আলুওয়ালাজি বোতামটা 4 নম্বরে আছে। সেটা স্পষ্ট করা হলো 29 তারিখে যখন ফর্ম 7A এলো, দেখি আমার বোতামটা নাম্বার 1-এ আছে। নাম্বার 1-এ দার্জিলিংয়েও ছিল, নাম্বার 1-এ বর্ধমান দুর্গাপুরেও ছিল, আর নাম্বার 1 আসানসোলেও আছে। তার বিশ্লেষণ করে যে রিটার্নিং অফিসার আছেন উনি জানিয়ে দিলেন যে বাংলার ভোটার লিস্ট লিপি, ওনার যে এস লিখেছেন বাংলায় উনি, তার মধ্যে এ যে আছে ওটা নাম্বার 1 হচ্ছে, এই জন্য উনি নাম্বার 1 আছে। যাকে সেটা মিটে গেল এখন। কিন্তু যে বিভিন্ন রকমের প্রচার হচ্ছিল, তাতে আমি ভাবলাম যে কি আমরা ফুল টিম বসে আপনাদের সামনে সম্মুখীন হই, আপনাদের কথা বলি। আমি বলবো না যে কি আমি 1901টা বুথ ঘুরে এসেছি, তবে হ্যাঁ, প্রত্যেকটা বিধানসভায় এক একটা কর্মী বৈঠক বা জনগণের সঙ্গে সম্পর্ক করেছি, জনসংযোগের মাধ্যমে, রোড শো এর মাধ্যমে বা চায়ের আড্ডায় তাদের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে আমি দেখলাম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলের কষ্ট। গ্রামীণ এলাকায় জলের কষ্ট, যেখানে কি মোদিজির একটা যোজনা আছে যার নাম হচ্ছে হর ঘর নল और हर घर जल। কলের মাধ্যমে বাড়ি বাড়িতে জল পৌঁছাবে, এই একটাই যোজনা আছে। আর সেই যোজনাটাই কিন্তু পশ্চিম বাংলায় 100% ফাইন্যান্স যোজনা, শেয়ারিং এ নয়, 100% সেন্ট্রাল গভর্নমেন্টের যোজনা। তার মাধ্যমে প্রত্যেক গ্রামীণ ঘরে, প্রত্যেক গ্রামীণ এলাকায় কল থাকবে আর জল থাকবে। আর মিউনিসিপাল এলাকায়ও তারা আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে করবে, পঞ্চায়েতের মাধ্যমেও সেটা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে ওখানে পিক অ্যান্ড চুজ আছে, পিক অ্যান্ড চুজ আছে। এটা আমার গ্রাম, এটা তোমার গ্রাম, এটা আমার তুষ্টিকরণের গ্রাম, এটা আমার স্বস্তিকরণের গ্রাম, এইভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো সেটা উঠে এসেছে যে কি জলটা পাওয়া উচিত, জলটা তো দরকার। আর তারপর গরমে যখন 45 ডিগ্রি টেম্পারেচারে গ্রামে যাচ্ছি, তখন জলের কষ্ট দেখে নদী নালা বা নালার পাশে গাড্ডা খুঁড়ে জলটাকে আবার ছেঁকে সেই জলগুলো খাচ্ছে মায়েরা, বোনেরা, বাচ্চারা। দুঃখ লাগলো, কষ্ট লাগলো যে পশ্চিম বাংলা বলে কি এগিয়ে বাংলা। এটাই যদি এগিয়ে বাংলা হয় তো পিছিয়ে বাংলাটা কি আছে, বুঝলাম না।
দ্বিতীয় কথাটা হচ্ছে যে কি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়িগুলো, সেই বাড়িগুলো তাদের পাওয়া দরকার ছিল, কিন্তু তার মধ্যে দেখা গেল যে কোনো এক বিশেষ দলের সদস্য বা কোনো এক বিশেষ সম্প্রদায়ের সদস্য, তার হয়তো একটা বাড়ি, তিনটা ছেলে আছে তো তিনটা বাড়ি, আর দুইটা মেয়ে আছে তো তাদের জামাইয়ের জন্যও বাড়ি, একটা বড় বাড়ি হয়ে গেছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। কিন্তু প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে যে কথাটা বলেছিলেন যে কি যাদের বাড়ির মাথায় পাকা ছাদ নাই তাদের মাথায় একটা পাকা ছাদওয়ালা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাওয়া যাবে, কিন্তু দুর্ভাগ্য সেটাও হয়নি, সেটাও দেখতে পেলাম না। লোকেরা কেঁদে কেঁদে, মায়েরা এসে বলছে দেখো বাবা আমার বাড়িটা দেখো, আমার কাছে কিছুই নাই, ওর বাড়িতে স্কুটার আছে, মোটরসাইকেল আছে, 4 চাকা আছে, ফ্রিজ আছে, টিভি আছে, ওর বাড়ি হয়ে গেল। আমার এই ফুটো ছাদ আছে, গরমে শীতে বর্ষায় আমি মরছি, আমার বাড়ি হচ্ছে না, চোখে জল দিয়ে বলছে। তাই বললাম ঠিক আছে মা, এই যে তোমার টাকা মোদিজি পাঠিয়েছেন, কিন্তু সেই টাকাটা ঢুকে গেছে কাউন্সিলরদের পকেটে, বা কাউন্সিলরের সঙ্গে সঙ্গে যারা যেখানে যেখানে গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ঢুকেছে, আর যেখানে গ্রাম পঞ্চায়েত নেই ওখানে কাউন্সিলরের পকেটে ঢুকেছে। আর আসলে বলছে টাকাটা কোথা থেকে? দেখতে পেয়েছো যে মন্ত্রীরা যখন ধরা পড়লো, তার বাড়িতে রেড যখন হলো, তো টাকা গোনার জন্য যে মেশিন গুলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আনা হলো সেটাও বসে গেল। এত টাকা, এই অঢেল টাকা এলো কোথা থেকে? সেগুলো ধরা পড়লো। এটা তোমার টাকা, তোমার প্রাপ্য টাকা, তোমার অধিকারটা কেড়ে ওরা এটা জব্দ করছে। আর একটা সবচেয়ে বড় সমস্যা আছে, যেটা মানুষের এখানে, ছোট ছোট মানুষ, বাচ্চাদেরও, বৃদ্ধদের তো আছেই, আর যুবকরাও শ্বাসকষ্টে ভুগছে। তার মূল কারণ হচ্ছে পলিউশন, প্রচন্ড পলিউশন। আমি যখন থেকে এই জনসংযোগে বেরোচ্ছি, আমি 11 তারিখ থেকে বেরিয়ে আছি রাস্তায়, আমি যখনই কয়লা খনি এলাকায় বা গ্রামীণ এলাকায় যাই, আমি যখন নেক্সট ডে নেতি করি, আমার অভ্যাস আছে, আমি রোজ নেতি করি, তো আমি যখন নেক্সট ডে নেতি করি তখন দেখি আমার নাক থেকে কালো জল বেরোয়। কালো জল বেরোয় কি? এই যে পলিউশনের ধুলো বালি সব নাকে ঢুকে যাচ্ছে, আর নাকে আটকে রয়েছে। যখন আমি নেতি করি, এই নাক থেকে জল ঢালিয়ে এখানে বার করি, এইটাতে ঢালিয়ে এটাতে বার করি, তখন সেটা দেখতে পাই আমি যে কালো জল বেরোচ্ছে। তো সহজ মানুষের কত কষ্ট হচ্ছে, শ্বাসকষ্টর মূল কারণ। কিন্তু পলিউশনের জন্য এই আমাদের এখানকার ইন্ডাস্ট্রি আর ইসিএল বা অন্যান্য কারখানা, যে যতগুলো বৃক্ষারোপণ হওয়া উচিত পলিউশনকে কন্ট্রোল করার জন্য, সেগুলো হয় না। হয়তো বৃক্ষ কেটে সিমেন্টের জঙ্গল তৈরি করা হয়েছে, পুকুরগুলোকে কেটে পুকুরগুলোকে ভরাট করে ওখানে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। জলের কষ্ট আছে কেন? যত জলাশয় ছিল, যত পুকুর ছিল, সব ভরে ওখানে ফ্ল্যাট করে দিয়েছে, সবাই বিল্ডার হয়ে গেছে। এই সমস্যা আছে। আর একটা, এত কিছু উড়ানপুল হওয়ার পরও ন্যাশনাল হাইওয়ে অনেক উড়ানপুল দিয়েছে, শহরের ভেতরেও উড়ানপুল, জওয়াহরলাল নেহরু আরবান ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে টাকা দিয়েছে তার মাধ্যমে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাস্তাঘাট জাম, লাল লাইট একবার জ্বললে নিভতে চায় না। আর কোন অ্যাম্বুলেন্স, কোন এমার্জেন্সির জন্য যদি কেউ বেরোতে চায়, তো গ্রিন করিডোর ক্রিয়েট করার কোন রাস্তা নেই, তার পথ নেই। এটা অনেক কিছু বিচার করার আছে। তারপর আছে কি, এখানে শিক্ষিত বেকার, স্কিল্ড বেকারের সংখ্যা অনেক বেশি আছে। তার মূল কারণ হচ্ছে
যে ইন্ডাস্ট্রিগুলো হয়তো যেটা যত পরিমাণে এক্সপ্যানশন হওয়ার দরকার ছিল সেই এক্সপ্যানশন হচ্ছে না। না হওয়ার কারণে এখানে যতগুলো এমপ্লয়মেন্ট হয়েছে লোকের, পরবর্তীকালে এমপ্লয়মেন্ট হওয়ার চান্সেস কম হয়ে গেছে। আমি তো আগে শুনতাম যে লোকে বলতো যে কি আসা যাওয়ার জন্য মাইনে পাই, কাজের জন্য ওভারটাইম চাই। এখন তার মধ্যে 2011 পর আরেকটা জিনিস অ্যাড হয়ে গেছে, আসা যাওয়ার জন্য মাইনে পাই, কাজের জন্য ওভারটাইম চাই, সঙ্গে কিন্তু কমিশন চাই, লাভের কমিশন চাই। কমিশন না হলে কারখানা চলবে না। প্রত্যেক জিনিসে কমিশন চাই, সিন্ডিকেটের কমিশন চাই। তো তাতে যে উন্নয়ন হওয়া দরকার, আমরা যতগুলো স্টিল প্ল্যান্ট দেখছি, যতগুলো উন্নয়ন দেখছি, তার মধ্যে এই কথাগুলো উঠে আসছে। এখন একটা কথা উঠে আসছে, আপনারা ধরছেন যে কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে বা কিছু ইন্ডাস্ট্রিকে আউটসোর্স করে দেওয়া হচ্ছে। এটা তথ্য কি আছে আমার এখন পর্যন্ত তার তদবির করি নাই, কিন্তু কয়লা খনি প্রাইভেটাইজেশনের বিষয়টা নরসিংহ রাওয়ের গভর্নমেন্টের সময় হয়েছিল। আর তখন যে এগ্রিমেন্ট হয়েছিল কোল মিনিস্ট্রির সঙ্গে, তার মধ্যে মাত্র একটা অর্গানাইজেশন HMS ছাড়া বাদ বাকি C2, AITUC সবাই মিলে সই করে এই এগ্রিমেন্টে সই করেছিল যে এই কন্ডিশনে আপনি প্রাইভেটাইজ করতে পারেন। তার মধ্যে হারাধন রায়েরও সই আছে, তার মধ্যে আবার INTUC'রও সই আছে, তার মধ্যে আমাদের এদেরও সই আছে, যারা তখন INTUC ছিল এখন সেটা INTTUC হয়ে গেছে, তাদেরও সই আছে। এটা বোঝা দরকার যে আমাদের রাষ্ট্রীয়করণ করার পেছনে কি প্রয়োজন ছিল বা কি ঔচিত্য ছিল, আর পরবর্তীকালে তাকে প্রাইভেটাইজ করার জন্য কি কারণ আছে। আমার যদি জনগণের কোনো লাভ হয়, গ্রামীণ উন্নয়ন হয় বা পেরিফেরিতে তার ডেভেলপমেন্ট যদি করে, অনেক কিছু ভাবা যেতে পারে। কিন্তু যদি কিছু না করে শুধু কয়লা বার করে বিক্রি করা বা পলিউশনকে কন্ট্রোল করব না, এই যে ফেসে যাচ্ছে, ধসে যাচ্ছে, আমি স্যান্ড প্যাকিং করবো না, কিছু মানবো না, কোনো আইন মানবো না, গ্রিন ট্রিবিউনালের আইন মানবো না, সেটা তো হয় না। আজকে যে এই বালির কেসটা যে আছে, যে বালি আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন বালির কি হচ্ছে, আর নদীর ধার থেকে যেটা বার করছে। আজ সকালে আমাকে চলজ থেকে ফোন করেছে, কালকে রাত্রে একজন মহিলা মারা গেল চলজ গ্রামে, ওনার সংস্কার করার জন্য তারা নদীর ধারে গেল, তার সঙ্গে তার পরিবারের একটা ছেলেও গেল, কিন্তু ওই বালির যেটা বালি বার করে নিয়েছে সেই জলে সে পড়ে গেছে। এখন পর্যন্ত তার ডেড বডি খুঁজে পাওয়া যায়। কেন? সে পড়ে গেছে জলে, হাত পা মেরেছে, তো আশেপাশ থেকে বালিও পড়ে গেছে, বালিতেই কবর হয়ে গেছে। এখন পর্যন্ত তার ডেড বডি পাওয়া যায়নি। ওরা ওখান থেকে গ্রাম থেকে আন্দোলন করাচ্ছে, ওরা গেছে তিরাটে গিয়ে কমপ্লেন করেছে, সবকিছু করেছে, কিন্তু কোনো শুনাই হয়নি। এই সমস্যাগুলো যে আছে, এগুলো লোকে তুলে ধরবে, তার সমাধানের একটা রাস্তা ওখানকার লোকাল যা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে তার করা উচিত। আর ভবিষ্যতে ঘটনাটা যাতে না ঘটে তার জন্য রাস্তা করা উচিত। এটুকু আমার বলার ছিল। দাদা, আসানসোল দক্ষিণ বিধানসভার যিনি বিধায়িকা রয়েছেন
তিনি এখন মেদিনীপুরের সাংসদ লড়ছেন, নির্বাচনে লড়ছেন। তো আপনি কি দক্ষিণ বিধানসভায় গেছিলেন এবং কি কি ডেভেলপমেন্ট দেখেছেন, অথবা কি কি আরো করার দরকার সেই বিষয়টা যদি- না, আমি দক্ষিণে এখনো আমার ওইভাবে ঘোরা হয়নি। আমি আমার দক্ষিণ বিধানসভারই একটা এলাকায় আমার জন্ম, যেখানে হলে আমার যাওয়া হয়নি এখনো। কেন কি আমি একটা কর্মী বৈঠক অবশ্য করেছি বার্নপুরে, সেদিন হয়ে গেছে। আমার 2-1 দিনের মধ্যে ওখানে প্রোগ্রাম হবে। আর ওখানে যা সমস্যা আছে সেটা শুনে আমি বাকিওয়াল আছি, আরো গিয়ে জনগণের কাছ থেকে শুনে নিশ্চয়ই তার সমাধানের চেষ্টা করব। जॉनी का उसमें रिहैबिलिटेशन के जो वो लंबित पड़ा हुआ है सर। भूत हसान को लेकर आपकी क्या सोच है? कौन सा? भूत हसान बोला कि खुद असम देखिए, के क्षेत्रों में जेके नगर का खास करके आप जेके नगर के बारे में कह रहे हैं, तो जेके नगर से वाकिफल हो गया। बेलिया मथान बोल के एक जगह है, बेलिया मथान से जो आगे निमचा की तरफ जो रास्ता जाता है, बेलिया मथान के कालीबाड़ी के आसपास बेलिया मथान और संथालपाड़ा जो है, माझीपाड़ा, उसके बीच में भस्का है, बहुत सारा भस्का है। और आज का नहीं है, ये ब्रिटिश टाइम का है। नीचे आग लगी हुई है, वहां जल रहा है। उसको माइन सेफ्टी ने आज तक सुधारा नहीं, कोई नई बात नहीं है। पर वहां के अगल बगल वाले चाणक जो है वो बंद हो चुके हैं, वहां पर कोई काम नहीं होता है। अब मेरे को नहीं पता कि उसके बाद अगर ओपन कास्ट कहीं खुला है तो नहीं मालूम मेरे को, मैं जब जाऊंगा तो पता लगेगा। किंतु बेलिया मथान के इतिहास के बारे में बहुत अच्छी तरह से मैं जानता हूँ, बचपन से मैंने देखा है। सर रिहैबिलिटेशन प्रोजेक्ट का 26 चिकन के बारे में क्वेश्चन है सर। चिकन के जो एल्युमिनियम कारखाना है सर, उसके वहाँ के लोगों का कहना है कि एल्युमिनियम जो कारखाना है उसमें आपकी फैमिली की कुछ भूमिका थी, यहाँ से एक पेस्ट प्लांट ले जाया गया था। तो वहाँ के लोग आपका अभी तक इंतजार कर रहे हैं क्वेश्चन को लेकर। इस विषय में थोड़ा क्लियरिफिकेशन देंगे सर, क्या मैं वहां जाऊंगा, मेरे को लोग जानते हैं वहां पर। जब एक कोई कारखाना स्क्रैप हो जाता है, जब कोई कारखाना स्क्रैप हो जाता है, तो स्क्रैप होकर कौन खरीदता है उसको? स्क्रैप खरीदने वाला खरीदता है ना। तो जिसको ऑक्शन में, जिसने हिस्सा लिया और ऑक्शन में खरीदा, और उसके बाद उस लोहे को गलाकर कुछ स्टील बनाने का काम होता है। किसने किया, कैसे किया,